নমস্কার, সুপ্রভাত। আজকের এই প্রভাতী আড্ডায় আমরা যথারীতি আবারও এসে হাজির হয়েছি। নতুন মুখ, নতুন শিল্পী, নতুন বিষয়, এবং দিনটাও আজকে একটু অন্যরকম। কেননা চেয়ে দেখুন আকাশটা কেমন বন্ধু বন্ধু ভাব নিয়ে আপনার আমার দিকে তাকিয়ে রয়েছে। চারিদিকে মেঘমুক্ত একটা সুন্দর স্বচ্ছ পরিবেশ আমাদেরকে যেন হাতছানি দিচ্ছে। শরৎ আসছে, পুজোর সময় চলে এসেছে, তাই মনটার ভেতর যেন একটা ঢাকগুড়গুড় আনন্দের একটা বাতাবরণ তৈরি হয়েছে। ঠিক এই পরিবেশকে সামনে রেখে আমরা আজকের এই প্রভাতী আড্ডা শুরু করতে চাই। আপনাদের জানিয়ে রাখি, আজকের এই প্রভাতী আড্ডায় আমাদের আজকের আমন্ত্রিত শিল্পী নবপ্রজন্মের আরেকজন প্রতিনিধি, এবং বাচিক জগতে, বাচিক শিল্প জগতে যে সমস্ত শিল্পীরা কবিতাকে, ভাষ্যকে নতুনভাবে চিন্তাভাবনা করছে, নতুনভাবে রং দিচ্ছে, তাদের মধ্যে অন্যতম আজকের অতিথি শিল্পী দুর্গা চট্টোপাধ্যায়। দুর্গা, তোমাকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকের এই প্রভাতী অনুষ্ঠানে। অনেক ধন্যবাদ। খুব কষ্ট হলো সকালবেলা ঘুম থেকে উঠে এই স্টুডিওতে আসতে, কিন্তু কিছু করার নেই। আমাদের দর্শকরা সকাল থেকে বসে থাকেন আমাদের জন্য, এবং এটা আমাদের কাছে বিরাট বড় পাওনা যে আপনারা সকালবেলা উঠেই সিকনের পর্দায় এই প্রভাতী আড্ডায় সামিল থাকেন। এটা আমাদের কাছে ভীষণ আনন্দের। এই সাহস থেকে আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে দেখা করবার জন্য মুখিয়ে থাকি, নতুন মুখ নিয়ে আপনাদের সামনে হাজির হবার একটা সাহস অর্জন করি। যাই হোক, গল্পে থাকবো, কিন্তু আজকে কবিতার দিন। দুর্গা, আমাদেরকে তুমি তো কবিতা শোনাবে, কিন্তু শুরুটা কিভাবে করবে? আজকে কি কবিতা দেবে, কি কবিতা আমাদের উপহার দেবে? মানে এই কবিতাটা যেটা আজকে দিয়ে শুরু করব, সেটা বলার আগে আমার মনে হয় কটা কথা বলা দরকার। অবশ্যই। দেখো, এই পৃথিবীতে যতগুলো সম্পর্ক আছে, যত রকমের সম্পর্ক আছে, আমার মনে হয় যে সবগুলো সম্পর্কের শেষ কথা হচ্ছে বন্ধুত্ব। একদম। আর এই যে ছোটবেলায় বন্ধুত্ব যে তৈরি হওয়া, মাঝবয়সী বন্ধুত্ব বা হুট করে বড় হয়ে যাওয়ার পর যে বন্ধুত্বগুলো, একটা সময় না আমরা মিস করতে শুরু করি। আমাদের মনে হয় যে এরকম অনেক কথা আছে যেগুলো না বলাই থেকে গেল। সেরকমই একটা চিঠির মতো কবিতা, সেটা দিয়ে আজকে মনে হলো যে শুরু করি। আর বন্ধুত্বের ডাকে সাড়া দিয়ে এখানে আসা। একদম তাই। তো একটা কবিতা মানে আমার খুব পছন্দের, এবং আমার মনে হয় যে এটা সকলের খুব পছন্দ হবে। সেটা শোনাই? ঠিক আছে, শোনা যাক। প্রথমেই শোনাবো ইতি অপু, লিখেছেন পৃথ্বীরাজ চৌধুরী। পুলু, কেমন আছিস? ভালো? বড় তাড়াতাড়ি নিভে যাচ্ছে রে এই কলমের আলো। মাঘ কুয়াশার চেয়েও ঝাপসা হচ্ছে অক্ষর। কোথা দিয়ে কেটে গেল রে এতগুলো বছর। যেন রেলের চাকায় বেঁধেছিল কেউ দিনঘড়িটার কাঁটা। অনেক কষ্টে জোগাড় করেছি তোর ঠিকানাটা। এই দেখ, পরিচয়টাই দেওয়া হয়নি কথায় কথায়। চিনতে পারছিস? রোল 46, অপূর্ব কুমার রায়। তোর সাথে শেষ দেখা নাগপুর কলিয়ারি। তারপর জানিস খুলনা গিয়েছিলাম অপর্ণাদের বাড়ি। খুলনা তো এখন বাংলাদেশ, ওখানে কে থাকে? আমি ছাড়া তোকে এখনো কেউ পুলু বলে ডাকে? কাজল এখন বিয়ে করেছে, চাকরি করছে কলকাতায়। সেসব থাক, এবার আসি যে জন্য চিঠি সেই কথায়। জানি না কোত্থেকে শুরু করব ঠিক কোন দুঃখ ভোগ। তোর সাথে প্রায় 30 বছর পরে তো যোগাযোগ। তুই বলবি আমার দোষ, রাখিসনি কেন যোগাযোগ? যোগ আর যোগ রাখবো কোথায়, আয়ুষ্কালে শুধুই বিয়োগ। 6 দিদি, 10 বাবা, 17তে গেলেন মা। আর 22 বছর ফাগুন মাস যেদিন গেল অপূর্ণা। আর শুধু ওরাই নাকি, কয়লার ট্রেন, দুঃখ পুকুর, গরুর গাড়িটাও ছেড়ে গিয়েছে কাশ ফুলে ঢাকা নিশ্চিন্দিপুর।
বাবার ওপর টান বলতে খুব রোগা আর পলকা একটা দড়ি। রোগা দড়ি হেঁটে নামতো কাশীঘাটের 64 সিঁড়ি। বাবার আর লেখা হলো না। গ্রাম জাগানো মহৎ পালা, দীর্ঘশ্বাসে চাপা সংলাপ, শুধু শুনতে পেল গণেশ মহলা। এখন মাঝে মাঝে স্বপ্নে আসেন হরিহর পালা গীতিকার, আঙুল দিয়ে দেখিয়ে বলেন, ওই যায় সব যাত্রা আমার, হরিধ্বনি দাও হে সবে, দুহাতে ওরাও বিন্নি খই, বাঁশের মাচায় শুয়ে চলেছে না লিখতে পারা আমার বই। ফিরে এলাম দেশের বাড়ি, ঘুরলো আবার রেলের চাকা। সম্বল বলতে মার জমানো সেই 36 টাকা। পল্লী বাড়ি একই আছে, ধোঁয়াটে মাঠ, কাশের বন। নতুন একটা শব্দ শিখলাম স্যারের কাছে, অ্যাম্বিশন। লিভিংস্টোন পড়ছি তখন, কবে যাব আফ্রিকায়। দেবতাকে অভুক্ত রেখে এই পুরুতের ছেলে জল পানি পায়। মাকে ছেড়ে, পল্লী ছেড়ে, পুরুতের ছেলে দূর পালালো। দূর বলতে কলকাতা, তেতলা বাড়ি, ইলেকট্রিক আলো। অখিলবাবুর রয়্যাল প্রেসে সারা রাত জেগে কাজ করতাম। নতুন বইয়ের মলাট দেখলেই ইচ্ছে হতো লিখি বাবার নাম। একদিন একটা চিঠি এলো, মায়ের নাম লেখা তাতে। মা লিখছেন ভাঙা ছন্দে, মা লিখছেন কবিতাতে। অপু, আমার মাথার ওপর উঠছে জানিস রাতের আকাশ। কদিন পরেই গণেশ পুজো, তোরা কলেজে ছুটি কি পাস? চারা গাছটা পুঁতে গেছিলি, কদিন ধরে দেইনি জল। গণেশ পুজোয় না এলেও তুই অঘ্রাণ মাসে আসবি বল। কদিন ধরে জ্বরটা আসছে, বলা হয়নি কথায় কথায়। তোর তেতলা জানলা থেকে গ্রামের রাতটা দেখা যায়। অপু, আমার মাথার ওপর আকাশ ভাঙছে, উফ কি কালো। পাঠাবি রে জোনাকি ঘুম, পাঠাবি রে ইলেকট্রিক আলো। সেই থেকে তো শ্মশানের কাঠ গার্হস্থ্যে আমার হলো অক্ষয়। যারা চলে যায় কে বলল শুধু তাদেরই সব দাহ হয়? প্রথমে প্রথমে পুড়ে যেতাম, নতুন বিয়োগ চড়া আঁচে। দেখ সন্তাপ কথাটাতেও তাপ কথাটা লুকিয়ে আছে। একদিন তখন হবিষ্যি চলছে, এঁটো ছিটিয়ে ডাকছি কাক। হঠাৎ মনে হলো এ কি করছি, আমি না হিমাদ্রি নন্দন মৈনাক। সেই থেকে তো পালানো শুরু। থাকতে দেবে বৃক্ষবন, তোমার সবুজ পাতার ভিড়ে রাখবে আমায়, রাখবে গোপন। গাছ দেখলেই ভয় করে যে, চিতা কাঠ বড্ড ভয়। শরীর জুড়ালো হঠাৎ করেই, হঠাৎ শরীরে সূর্যোদয়। মা, অপর্ণা, মুছে গেল এদের মুখের টুকিটাকি। বলেই ফেললো অপর্ণার ছবি, হাঁ করে দেখছো আমি নতুন নাকি? ফুলু, একটা সত্যি কথা এবার তবে বলি তোকে। আমি মরে যাচ্ছি যন্ত্রণাতে, আমি মরে যাচ্ছি বিচ্ছেদ শোকে। দিদি, বাবা, মা, অপর্ণা, এরা না। কার কথা বলছি জানিস? একটু ভালো করে মনে করে দেখ, তুইও ওদের খুব ভালো করে চিনিস। মনে পড়ে সেই খুলনা যাওয়া পদ্মা নদী, ছবির সেট। হঠাৎ তুই ডাকলি আমায়, হাতটা দে না ইডিয়েট। হ্যাঁ, ওই গল্পের পাতা, আমার অপ্রকাশিত প্রথম বই। গল্পের শুরুটা তুইও জানিস, গল্পের শেষটা গেল কই? সেদিন গল্পে ঝিঝি ডাকছিল, মাথার ওপর বৃক্ষ ছাতা। সূর্যোদয়কে সামনে পেয়ে উড়িয়েছিলাম গল্পের পাতা।
ওরা কি সব ওখানেই আছে? চালে ডালে পাতা সংসার, সংসার না বৈরাগ্য? কি জীবন হয় ছেঁড়া পাতার? এসব আমার জানার দরকার, এসব আমার জানা প্রয়োজন। ব্যর্থ লেখক অপূর্ব রায়ের ওরাই হলো আত্মা স্বজন। ওরা আমার সাথে বাসে ওঠে, আমার সাথে অফিস করে, শুধু পেছন ফিরে দেখতে গেলেই ওরা বৃক্ষ বনে লুকিয়ে পড়ে। এখন যখন ঘুমিয়ে পড়ি ওরা স্বপ্নে আসে অহরহ। আসলে ওদের শুধু ছেড়ে এসেছি তো, কখনো ওদের করিনি দাহ। এখন আমার মায়ের বয়স, সন্ধে হলেই আসে জ্বর। বাবা বসে জল সেঁক দেয়, বলে অপু লেখাটা শেষ কর। পশ্চিমের টিকিট কেটেছি, ভোর হলেই রওনা হব। খেলনা, মুখোশ, কলের গাড়ি, ওদের জন্য আর কি কি নেব? গল্পটা যদি জিজ্ঞেস করে এতদিন পর তুমি এদিকে, আমি তাহলে সেদিনের সেই অবাক করা সূর্য ডেকে সব অধিকার ছেড়ে দেব। লেখক, পিতা, সব সব। লেখক শর্ত বিনিময়ে ফিরে পাবে ওরা শৈশব। গোপন বলতে নিজের কাছে একটা নাম রাখবো শুধু, একটা নাম রাখবো শুধু। পিতা নয়, লেখক নয়, স্বার্থ নয়, শুধু বন্ধু। চললাম পুলু, জানাবো তোকে কি দেখলাম ছেঁড়া পাতায়। ভালো থাকিস, বইটা ছাপিস। ইতি অপু, অপূর্ব রায়। আজকের এই আড্ডায় শুরুতেই বলেছিলাম আজকে সকালটা একটু অন্যরকম হবে। কোনো বিষাদ নয়, বন্ধুত্বের একটা অন্যরকম পাতা উল্টে দেখা। এই যা সেখানে এই সম্পর্কগুলো আমাদের আশেপাশে, একদম আশেপাশে জড়িয়ে রয়েছে, ছড়িয়ে রয়েছে। এই সম্পর্কগুলোকে আমরা হয়তো খালি চোখে দেখতে পাই না, কিন্তু তার গভীরতা, তার যে রক্ত মাংসের উপস্থিতি আমাদের হৃদয় জানান দেয়। এই কবিতাটার মধ্য দিয়ে বৃষ্টি যদিও একটু ভারাক্রান্ত করে দিল আমাদের, কিন্তু এর ইতিবাচক দিকটাও আমাদের বুঝতে হবে। আশা করি আপনারাও এই সম্পর্কগুলোকে আরও বেশি যতনে, আরও বেশি সযত্নে মনের কোঠায় স্থান দেবেন। আচ্ছা, আজকে তো প্রথম যে উপস্থাপনা তোমার, সেটা তো একদম অন্য রকমের, কোনো তুলনাই হয় না। আজকে আমি মানে একটু অন্য রকমের কবিতাই সাজিয়ে এনেছি। বেশ, খুব ভালো। না, সে বিষয় নয়, এই যে একটা গভীর বিষয়ের উপর তুমি আলোকপাত করলে, হ্যাঁ, তুমি কি বিশ্বাস করো সম্পর্কের এই টানাপোড়েন? দেখো, সম্পর্কগুলো তো তুমি নিজেই বললে একটু আগে কবিতার শুরুতে যে বিভিন্ন সম্পর্কের বাঁধন বিভিন্ন রকমের। একদম একদম। যেমন ধরো, যেমন পারস্পরিক সম্পর্ক যেমন একটা রয়েছে, তেমনি দেশকাল, মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, একটা জাতিতে জাতিতে সম্পর্ক, দেশের মানুষের সঙ্গে তার জনগণের সম্পর্ক, এগুলোও কিন্তু একটা আমাদের মনে ছাপ ফেলে, তাই না? একেবারেই। আর দেখো, সবার, আমি প্রথমেই বলে দিলাম ওই জন্য তোমাকে যে সব শেষে বন্ধুত্ব। বন্ধুত্ব যেখানে আছে সেখানে এই যে এত দাঙ্গা বা মারামারি, আমাদের এত যুদ্ধ, আমাদের এত ক্রোধ, এত দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্ব, সব কিছু নিঃশেষ হতে পারে শুধু বন্ধুত্ব থাকে। একদমই। দেখো, একটা রাষ্ট্র হচ্ছে অভিভাবক। একদম একদম। রাষ্ট্র অভিভাবকত্বে সেখানে বিভিন্ন জাতির মানুষরা পারস্পরিক মিলনের মাধ্যমে তারা সহাবস্থান করে, এটাই নিয়ম। একদম, আমাদের সংবিধান তাই বলে। কিন্তু সেখানে যদি সেই পারস্পরিক সম্পর্কগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তাহলে কিন্তু একটা প্রশ্ন চিহ্ন দেখা দেয়। সেখানেও একটা সম্পর্কে টানাপোড়েন তৈরি হয়, তাই না? এবং সেখানে বন্ধুত্বেরও অভাব ঘটে এবং তখন রাষ্ট্র সংকটে পড়ে বলা যেতে পারে। ফলে এই বিষয়টাতে আমরা একটু আলোকপাত করতে চাই। আপনারা ভাববেন, আমরা ভাববার শুধুমাত্র ইন্ধন একটু যোগালাম। আচ্ছা, এখন আমরা কি শুনবো? কয়েকদিন ধরে খুব বৃষ্টি হচ্ছে, তো
আমার মনে হলো যে বৃষ্টিটা যখন থেমে যায় তারপরের বিকেলটা আমাদের কাছে একটু অন্যরকম, মানে একটু আমরা ধোঁয়া ওঠা চা খাবো, তার সঙ্গে সঙ্গে মজলিস মানে গল্পের আড্ডায় আমরা বসবো, গল্প হবে। তো সেটা নিয়ে শ্রীজাতর লেখা বৃষ্টি বিকেল। দেখো, ঋতুর শুরুতেই যখন প্রথম বৃষ্টিটা হয়, প্রকৃতি থেকে মাটি থেকে একটা সোঁদা গন্ধ ওঠে, আর ভীষণ মিষ্টি সেটা, তাই না? দারুণ, ভীষণ, মানে সেটার সঙ্গে মনে হয় যেন প্রকৃতির সঙ্গে আমরা বসে রয়েছে এক আসনে। ঠিক ঠিক, তাই না? ঠিক আছে, শোনাও, আমরা শুনি। এবার শোনাবো শ্রীজাতর লেখা একটা কবিতা আছে, বৃষ্টি বিকেল, সেটা শোনাই। বিকেলবেলার ভাঙা ঘুমের পর এক কাপ চা, ধোঁয়ায় ঢাকা ঘর। দুপুরে খুব বৃষ্টি হয়ে ঝিম, দূরে যত বাড়ি টিম টিম। কেমন একটা ভিজে মতন মন, মুখ থুবড়ে বন্ধ আছে ফোন। পাড়ার মোড়ে মাথার গিজ গিজ, গাড়ি টানায় পিছল ওভারব্রিজ। ভাঁজ ফতুয়া ঘুম পাজামার বেশ, বৃষ্টি থেকে উঠেই এ কোন দেশ। ঠান্ডা হাওয়ায় মনে পড়ার ছল, কোথাও কোথাও দাঁড়িয়ে গেছে জল। রিকশার ভেপু মন কেমনের সুর, কলেজ ফেরত মেয়েরা চুরমুর। জানলা খুলে এমনি বসে চুপ, থমকে থাকা মেঘেরা বিদ্রুপ। যা গেছে তা জানি, যাও, এমন বিকেল অনন্ত হয় তাও। চোখের কোণে যেটুকু চিকচিক, তুমি এলেই সরিয়ে দিতে ঠিক। তুমি এলেই সরিয়ে দিতে ঠিক। দেখো দুর্গা, তুমি এই কবিতাটা বলছিলে, আমি যেন একটা ফ্রেম দেখতে পাচ্ছিলাম, একটা চিত্রপট চোখের সামনে যেন ভেসে উঠছে। কিন্তু সেই অবসরটা কোথায়? আমাদের সেই অবসরটা কোথায় যে এত সুন্দর দৃশ্যপট, এত সুন্দর দৃশ্য আমরা বসে বসে উপভোগ করব? তার জন্য তো এই যে ভিলেন, এই বস্তুটা রয়েছে। আমরা এই এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর বা ঝমঝম করে বৃষ্টি নামার পর বিকেলটা যখন রৌদ্র একটু উজ্জ্বল হয়ে ওঠে, তখন এই দৃশ্যগুলো যখন ফুটে ওঠে, ঠিক সেই সময় দেখতে পাবেন আপনার হাতে থাকা বা পকেটে থাকা মোবাইলটা ক্রিং ক্রিং করে বেজে উঠল, এবং আপনার সমস্ত স্বপ্ন, সমস্ত কল্পনা ভেঙে চুরে একদম একশেষ। কিন্তু তুমি যা স্বপ্ন দেখালে শ্রীজাতের লেখার মাধ্যমে, আমরা কিন্তু আবারও একটু লোভী হয়ে উঠছি, সেই বিকেলটার অপেক্ষায় রয়ে গেলাম, তাই না? যে কাজ তো থাকবেই, কাজের মাঝখান থেকে একটু সময় চুরি করে যদি সেই সময়টাকে পকেট বন্দি করা যায়, তাই তো? এবার আমরা কি শুনবো? এবার সামনেই তো পুজো। না না, আমি আগে বলে দিচ্ছি, তুমি আজকে আসরে কে রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন, দুর্গা স্বয়ং। আমি এই প্রসঙ্গে আসতাম, ও কবিতা শুরু করার আগে আমি আবার ওকে ইন্টারাপ্ট করালাম যে সামনে পুজো আসছে, দুর্গার কাছ থেকে কি দুর্গা সম্বন্ধে কোনো কবিতা পড়বো না? তো সেটাই তুমি যাচ্ছ, একদম মিলে গেল কথাটা। ঠিক আছে, বলো। এই যে কবিতাটা, এই কবিতাটা হচ্ছে শুভ দাশগুপ্তের লেখা, মহিষাসুর মরে না। আচ্ছা, মানে এটার কিছু পজিটিভ দিকও আছে কবিতাটার মধ্যে দিয়ে, কারণ আমাদের চারপাশের যে পরিস্থিতিটা সেটা ভীষণ টালমাটাল একটা পরিস্থিতি। সেখানে আমরা মাঝে মাঝে আমাদের এই ফিলিংসটা হয়, আমাদের অনুভূতি হয় যে সত্যি সত্যি মানুষরূপী মহিষাসুরীরা বোধহয় আমাদের সমাজে এখনো বিরাজমান, কিছু জ্যান্ত দুর্গার বোধহয় আমাদের প্রয়োজন। সেটা নিয়ে একটা কবিতা, আশা করি ভালো লাগবে সবার, সেটা শোনাই। বছর বছর আশ্বিনে মহালয়ার পুণ্য স্তোত্র বাতাসে ভেসে যায়, কাশফুলেরা ঢেউ তোলে মাঠের পর মাঠ জুড়ে। বছর বছর ঢাকিরা ঢাক বাজায়, আলোয় আলোয় ভরে ওঠে গ্রাম শহর মফস্বল। নতুন আনন্দে হাসিতে গানে মেতে ওঠে আমাদের দেশ। মা আসেন, দশভুজা দুর্গতি নাশিনী ত্রিশূলে বিদ্ধ করেন মহিষাসুরকে। প্রতি বছর অসুর মরে না, মরেও মরে না, প্রতি বছর আবার তারা বেঁচে ওঠে। আবার মা জগজ্জননীকে ত্রিশূল হাতে ভীষণ প্রচণ্ডা রূপে জাগ্রত হতে হয়। আবার আবার মহিষাসুরের বুকে গেঁথে যায় ত্রিশূল, তবুও মরে না অসুর। আসলে বছরে 4 দিন আমরা মা দুর্গাকে ডাকি,
বাকি 361 দিন অসুরদের সঙ্গেই তো আমরা থাকি, তাদের সামনে মাথা নিচু করি, তাদের আস্ফালনকে ভয় পাই, তাদের ধ্বংস সন্ত্রাসকে সমীহ করি, তাদের ভয়ে আমরা কুঁকড়ে থাকি। বছর বছর তাই অসুরেরা মরেও মরে না, ফের বেঁচে ওঠে, বারবার বেঁচে ওঠে তারা পাড়ায়, গ্রামে, মহল্লায়, শহরে, নগরে, বন্দরে, মাঠে, প্রান্তরে। আমরা তো পুজো করি না, আমরা পুজো করি না, উৎসব করি। আমরা মন্ত্র বলি না, উল্লাস করি। আমরা হৃদয়ে দেবীকে আহ্বান করি না, মনের গ্লানি আর পাপকে নতুন জামা কাপড় দিয়ে শুধু ঢেকে রাখি। তাই প্যান্ডেলে প্যান্ডেলে বছর বছর প্রতিমা আসেন ঠিকই, মা আসেন না। অসুরেরা তাই মরেও মরে না। কি সুন্দর করে আজকে একটার পর একটা বিষয়ভিত্তিক বিভিন্ন কবিতা এত সুন্দর করে পাঠ করছে দুর্গা, ভীষণ ভাল লাগছে। একটা আলাদা আলাদা চিত্রপট তৈরি হচ্ছে, কিন্তু তবুও বলবো দুর্গা, অসুররা মরবে কি করে? মরতে তো পারে না। তার কারণ হচ্ছে মা দুর্গার সঙ্গে এক আসনে বসিয়ে অসুরকে আমরা পুজো করি, তাই তো? ঠিক। আর জোকস পার্ট, যখন ওই দশমীর দিন মাকে মিষ্টিমুখ করানো হয়, তখন কিন্তু অসুরকেও ঠেসে ঠুসে সন্দেশ, লাড্ডু ইত্যাদি খাওয়ানো হয়। অসুর বাবা তুমি আবার এসো, তাহলে অসুর যাবে কোথা থেকে? এটা কিন্তু জোকস পার্ট, কিন্তু আমরা তো অসুরকে বিদায় দিচ্ছি না। অ্যাকচুয়ালি সেই জন্যই হয়তো অসুর বারবার ফিরে আসে। এই রীতিটা কিন্তু এবার থেকে বন্ধ করা উচিত। অসুরকে কোনো মিষ্টিমুখ করানো চলবে না। এর জন্য বড় একটা দীর্ঘ অবস্থান, বিক্ষোভ বা আন্দোলনও করা যেতে পারে। কি বলো? আচ্ছা, এবার আমরা কি শুনবো? এবার হচ্ছে ঘুরতে যেতে নিশ্চয়ই তুমিও ভালোবাসো। অবভিয়াসলি, একদম। এবং আমার ভীষণ ভালো লাগে যেটা হলো পাহাড়। মানে কাজকর্মের ফাঁকে একটু যদি মানে ফুরসত মেলে আর কি, পাহাড় চলে যায়। আমার অবশ্য সমুদ্র ভালো লাগে, যাই হোক। তো এবার মানে যখন যেতে পারি না, ধরো খুব কাজের চাপ পড়ে গেছে, কোথাও যেতে পারছি না, মনটা তো কিরকম করতে থাকে, তখন মনে হয় যে আমি যদি একটা পাহাড় কিনতে পারতাম তাহলে ভালো হতো। তো পাহাড় চূড়ায় কবিতাটা শোনাই সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা দারুণ একটা কবিতা। অনেকদিন ধরেই আমার একটা পাহাড় কেনার শখ, কিন্তু পাহাড়কে বিক্রি করে তা জানি না। যদি তার দেখা পেতাম, দামের জন্য আটকাতো না। আমার নিজস্ব একটা নদী আছে, সেটা দিয়ে দিতাম পাহাড়টার বদলে। কে না জানে পাহাড়ের চেয়ে নদীর দামই বেশি, পাহাড় স্থাণু, নদী বহমান। তবুও আমি নদীর বদলে পাহাড়টাই কিনতাম, কারণ আমি ঠকতে চাই। নদীটাও অবশ্য কিনেছিলাম একটা দ্বীপের বদলে। ছেলেবেলায় আমার বেশ ছোট্ট খাট্ট ছিমছাম একটা দ্বীপ ছিল, সেখানে অসংখ্য প্রজাপতি। শৈশবে দ্বীপটি ছিল আমার বড় প্রিয়। আমার যৌবনে দ্বীপটি আমার কাছে মাপে ছোট হতে লাগলো। প্রবহমান ছিপছিপে তন্নি নদীটি তখন বেশ পছন্দ হলো আমার। বন্ধুরা বলল, ওইটুকু একটা দ্বীপের বিনিময়ে এত বড় একটা নদী পেয়েছিস, খুব জিতেছিস তো মাইরি। তখন জয়ের আনন্দে আমি বিহ্বল হতাম। তখন সত্যি আমি ভালোবাসতাম নদীটিকে। নদী আমার অনেক প্রশ্নের উত্তর দিত, যেমন বলো তো আজ সন্ধেবেলা বৃষ্টি হবে কিনা। সে বলতো, আজ এখানে দক্ষিণ গরম হাওয়া, শুধু একটা ছোট্ট দ্বীপে বৃষ্টি। সে কি প্রবল বৃষ্টি, যেন একটা উৎসব। সে জানতো, সবাই জানে, শৈশবে আর ফেরা যায় না। এখন আমি একটা পাহাড় কিনতে চাই। সেই পাহাড়ের কাছে থাকবে
গহন অরণ্য। আমি সেই অরণ্য পার হয়ে যাব, তারপর রুক্ষ কঠিন পাহাড়, একেবারে চূড়ায় মাথার খুব কাছে আকাশ, নিচে বিপুলা পৃথিবী, চরাচরে তীব্র নির্জনতা। আমার কণ্ঠস্বর সেখানে কেউ শুনতে পাবে না। আমি ঈশ্বর মানি না, তিনি আমার মাথার কাছে ঝুঁকে দাঁড়াবেন না। আমি শুধু 10 দিককে উদ্দেশ্য করে বলবো, প্রত্যেক মানুষই অহংকারী। এখানে আমি একা, এখানে আমার কোনো অহংকার নেই, এখানে আমার কোনো অহংকার নেই। এখানে জয়ী হবার বদলে ক্ষমা চাইতে ভালো লাগে। হে 10 দিক, আমি কোনো দোষ করিনি, আমাকে ক্ষমা করো। ভীষণ সুন্দর। এই পাহাড় কেনার সাথে নদীর সম্পর্ক, তার সঙ্গে ছোট্ট দ্বীপের যে সম্পর্কগুলো, নিশ্চয়ই আপনারা কিছুটা হলেও বুঝতে পেরেছেন। তবে আমাদের কবিতার আসর কিন্তু ধীরে ধীরে ভীষণ জমে উঠেছে। আমি দুর্গাকে জিজ্ঞাসা করি, এই কবিতা চর্চা শুরু হলো কিভাবে? কবিতাটা খুব ছোট থেকেই ভালো লাগতো। মানে এই বিষয়ে আমি একটা ছোট্ট আমার অভিজ্ঞতা তোমার সাথে শেয়ার করি, মানে আমার স্মৃতি এটা। আমি যখন খুব ছোট, তখন আমার মা আমাকে বলতো যে এই যে কথা বলা, এটা একটা শিল্প, এটা একটা আর্ট। যে যত ভালো করে কথা বলতে পারে, মানে তাকে নাকি সবাই ভালোবাসে। এটা আমার মা আমাকে ছোট থেকে শেখাতো। তো সেই কথাটা মানে ভালো বলা বা সেটা নিয়ে চর্চা করা, সেই করতে করতেই কবিতার দিকে এগোনো, এবং মার কাছেই প্রথম আমার এই কবিতায় হাতে খড়ি। তারপর তো অনেকের কাছেই শিখেছি, তবে মার কাছে যেটা শিখেছি মানে এখনো পর্যন্ত সেটাই বয়ে যাচ্ছে, সেটাই শ্রেষ্ঠ বলে মনে করো? একদমই তাই। ঋগ্বেদের সেই অমোঘ সেই মন্ত্রোচ্চারণগুলো আমরা যখন এখনো বিভিন্ন জনের কাছ থেকে শুনি, গায়ে কাঁটা দেয়। এবং পরবর্তীতে এর ধারা রীতিমতো ভাঙতে ভাঙতে যখন সংস্কৃত মন্ত্রোচ্চারণ, তারও অনেক পরে মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথ, বিহারীলাল চট্টোপাধ্যায়, জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে আরও অনেক অনেক কবি লেখক তাদের লেখনীর মাধ্যমে লক্ষ যোজন এই কবিতার ভান্ডার তারা ছেড়ে গেছেন। ঠিক। এবং কবিতার ভাষা ধীরে ধীরে বদলেছে। হ্যাঁ, মাইকেল মধুসূদন দত্ত, রবীন্দ্রনাথের সেই সময়কার যে কবিতার ভাষা বা যে প্রয়োগ, সেটা বর্তমানে কিন্তু অনেকটাই বদলে গেছে এবং অনেক বেশি অন্যরকম হয়ে গেছে এখন আধুনিক কবিতা, যেটা একদম সেই ভাবনাগুলো। হ্যাঁ, সেই ভাবনাগুলো দেখো, দিন যত বদল হবে ভাবনারও বদল হবে। একদম তাই। তো সেই ভাবনাগুলোকে বাতিল করে কিন্তু নতুনের পথে আমরা হাঁটছি না, সেই ভাবনাগুলো আমাদের কাছে রয়েছে। মানে তবে দুর্গা, সেই তথাকথিত যে কবিতাগুলো রয়েছে, আমরা যে সমস্ত মহান কবি বা মহান লেখকদের লেখা পড়তে এখনো ভালোবাসি, সেটা যদিও অনেকটা বিতর্কিত বিষয় যে আমরা সেই তার সঙ্গে বর্তমান অনেক লেখার যদি কম্পারিজন করি, সেক্ষেত্রে কিন্তু আমাদের চয়েসটা কিন্তু সেই পুরনো কবিতা, পুরনো লেখকদের প্রতি বেশি চলে যায়। একেবারে অবভিয়াসলি তাই, কারণ পুরনো মানে সেই যে গুরুগম্ভীর ব্যাপারটা, সেই যে ভাবনার মধ্যে একটা গুরুতা, এখন সেটা খানিকটা হলেও হালকা হচ্ছে। হ্যাঁ, মানে আধুনিক কবিতার ক্ষেত্রে তুমি যদি এখনকার আধুনিক কবিতা, যদিও যুগে যুগে রবীন্দ্রনাথ যখন প্রথম কবিতা লিখেছিলেন তখন সেটা সেই সময়কার আধুনিক যুগ, তাই না? সুনীল গঙ্গোপাধ্যায় যখন লেখা শুরু করেছিলেন তখন সেটা আধুনিক যুগের কবিতা। কিন্তু এখনকার কবিতা, অর্থাৎ আমাদের এই প্রজন্মের বা ধরো এখন যে স্টাইলে কবিতা লেখা হচ্ছে, সেটা কতটা গ্রহণযোগ্য সেটা আমি বিতর্কে যাব না। অবশ্যই নিশ্চয়ই ভালো, না হলে পরে এত লোকে পড়ছে কি করে, এত বই বিক্রি হচ্ছে কি করে, সেটা অবশ্যই একটা ইতিবাচক দিক। কিন্তু কবিতার ভাষা বদলে যাচ্ছে, বিষয় বদলে যাচ্ছে, তাই না? একদমই তাই। এখন কার কবিতা শুনতে ভালো লাগে? মানে অনেকের কবিতা, মানে পুরনো নতুনকে আমি সবসময় ভাগাভাগি করেই পড়ি।
আমি এই যে তুমি বলছিলে না যে আগেকার ভাবনা এখনকার ভাবনা, সেই কারণেই আমি সেই ভাগাভাগি করে পড়াটা পছন্দ করি। রবি ঠাকুর তো রয়েছেন, সুকান্ত ভট্টাচার্য, জীবনানন্দ দাশ, তাদের কবিতা একেবারেই একটা আলাদা ঘরানা। এবং নতুন যে কবিরা লিখছেন, যারা এখন আমাদের তরুণ বহু কবি রয়েছেন যারা কোচবিহারেও লেখালেখি করছেন, তাদের লেখাও পড়ি। তবে এই যে শক্তি চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায়, তারাপদ রায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এদের যে কবিতাগুলো এগুলো একটু বেশি ভালো লাগে। হ্যাঁ দেখো, তুমি একটা বাচিক সংস্থার সঙ্গে জড়িত রয়েছো এবং তোমাকে সবসময় কথার উপর জোর দিতে হয়। হ্যাঁ, উচ্চারণ, একেবারে উচ্চারণের বলিষ্ঠতা এবং তার প্রয়োগ, তার শ্বাসাঘাত ইত্যাদি ইত্যাদি যে বিষয়গুলো রয়েছে, সেগুলোর উপর জোর দিতে গেলে কিন্তু তোমাকে যখন ট্রেনিং এর মধ্যে যেতে হবে, তখন তোমাকে কিন্তু প্রথমে ওই মেঘনাদ বধ কাব্য পড়ানো হয়, তাই না? নজরুলের বিদ্রোহী পড়ানো হয়, সৃষ্টি সুখের উল্লাসে পড়ানো হয়। কেন? শ্বাসাঘাত কোথায় কতটা ছাড়তে হবে, কতটা ধরতে হবে, উচ্চারণের প্রয়োগ, বলিষ্ঠতা ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু ওতপ্রোতভাবে চলে আসে। তারপর তো ভাবনা, তুমি তো মানে অনেক বেশি জানো, তবুও আমি কিছুটা ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি বিষয়গুলোর সঙ্গে, যেহেতু তুমি ওতপ্রোতভাবে জড়িয়ে থাকো। তো সেই ক্ষেত্রে তোমার মতামত কি? হ্যাঁ অবশ্যই, মানে দেখো আমি যেখানে কাজ করি সেখানে ওই যে বললাম কথা বলাটা একটা আর্ট, তো সেটার সাথে কবিতার একটা ওতপ্রোত মানে সম্পর্ক আছে। এখনকার দিনের, মানে আমার এটা ব্যক্তিগত মতামত, এখনকার দিনের কবিতাগুলো নিঃসন্দেহে ভালো, কিন্তু সেখানে যে শব্দগুলো সেগুলো মাঝে মাঝে মনে হয় খুব পলকা, কবিতার তুলনায় খুব পলকা। আর আগেকার দিনের যে কবিতাগুলো, রবীন্দ্রনাথ ঠাকুর বলো, সুকান্ত ভট্টাচার্য বলো, তাদের নিজস্ব ঘরানা, নিজস্ব স্টাইলটা আলাদা, কিন্তু সবাইকে পড়লে একটাই মনে হয় যে মানে এর ভেতরের যে গভীরতাটা সেটা অনেক। কিন্তু এখন কি বলতো, তলটা খুব সহজেই খুঁজে পাওয়া যায়। তুমি এখনকার দিনের কবিতা পড়লে তাই মনে হয়। আশঙ্কার কারণ রয়েছে, সেই জন্যই বললাম। আর বিষয়গুলো যেগুলো রয়েছে, ধরো নতুন প্রজন্মের যে সমস্ত তোমাদেরই সমসাময়িক অনেকেই আবৃত্তির জগতে আসছে, কেননা এখনকার যে যুগটা সেটা হচ্ছে এক্সপোজারের যুগ। ঠিক, তুমি কতটা নিজেকে কথা বলে তুমি প্রেজেন্ট করতে পারবে নিজেকে, তাই না? আর যে কোনো বিষয়কে তোমাকে বলতে হয়, প্রেজেন্টেশন দিতে হয়। সেই জন্য আমরা ছোটবেলায় দেখেছি এত মানুষ, এত ছেলে মেয়ে আবৃত্তি করতো না। ঠিক, এখন আবৃত্তি স্কুলের সংখ্যা বেড়ে গেছে, সেই শিক্ষক শিক্ষিকারা সেই সংখ্যা বেড়ে গেছে, বিভিন্ন প্রতিষ্ঠান হয়েছে, সেখানে ঝাঁকে ঝাঁকে ছেলেমেয়েরা সেখানে শিখছে আবৃত্তি। তার উদ্দেশ্যটা কি? যাতে দুটো কথা ভালো করে বলতে পারে, নিজেকে মেলে ধরতে পারে। হ্যাঁ, কিন্তু এক্ষেত্রেও আমার যেটা মনে হয়, মানে বহু ছেলেমেয়েরা করছে ঠিকই, কিন্তু কোথাও তাদের মধ্যে একটা ভয় কাজ করছে, একটা মানে ভালো করে কথা বলতে পারাটার মধ্যেও একটা কোথাও একটা মনে হচ্ছে তাদের একটা কুকড়ে যাওয়া আছে। আমি কেন বলছি, এটা আমার নিজস্ব একটা অভিজ্ঞতা, যেই প্ল্যাটফর্মটায় আমি কাজ করি সেখানে মানে এক্সপেকটেশনটা আমাদের কোচবিহারে তো কোনোদিনই ছিল না যে একটা রেডিও চলবে বা কিছু। তো বহু ছেলেমেয়ে আমাদেরকে এই কথা বলে যে তুমি তো ভালো করে কথা বলতে পারো, সেই জন্যই তুমি কাজটা করতে পারো এত সহজে। এটা কিন্তু এমন কঠিন কাজ নয়, কথা ভালো করে বলাটা এমন কিছু বিশাল কঠিন কাজ নয়। আমরা যদি সেটা নিয়ে একটু চর্চা করি, বা যারা কবিতার সাথে যুক্ত রয়েছে তারা যদি এটাকে একটু বেশি ভালো করে চর্চা করে, মানে কবিতা বলতে হয় বলেই বলছি, বা কবিতা শিখতে হয় বলেই শিখছি না। দেখো, ওয়ে অফ টকিং এটা কিন্তু শেখার বিষয়, একেবারে। এই যে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 মানুষ আমাদের চারপাশে হেঁটে বেড়াচ্ছে, কথা বলছে, দেখবে তুমি যদি অবজার্ভ করো, একজন মাছওয়ালা যে স্টাইলে কথা বলছে, একজন টোটো চালক বা রিক্সা চালক যে স্টাইলে কথা বলছে, একজন সবজি বিক্রেতা ভিন্ন স্টাইলে কথা বলছে। একদম, এই অবজারভেশনটা থেকেই তো আবৃত্তি, একদম, তাই না? আর সেখান থেকেই তুমি কথা বলার ধরে নাও, এই যে পুলু যে কবিতাটা তুমি বললে, এটাকেই তুমি কিন্তু স্টাইলটা বদলে অন্যরকম ভাবে বলতে পারো। একদম একদম, সেটা যে বলছে, হ্যাঁ যে বলছে তার উপর সেটা এটা শিখতে হবে। হ্যাঁ, এবার দেখো, সেটা শেখাটা কিন্তু খুব কঠিন কাজ নয়, মানে কবিতার পথ ধরেই আমরা সেই কথার মধ্যে ঘুরতে ফিরতে পারি, ভালো করে কথা বলতে চেষ্টা করতে পারি। তো যদি সেটা করতে পারে, মানে আমাদের যারা ইয়াং জেনারেশনরা আছে,
তবে আমার মনে হয় যে আমরা বহু এরকম প্রতিভাকে খুঁজে পাবো, যারা কবিতা চর্চা করছে তারাই একদিন ভালো করে কথা বলে একটা বড় প্ল্যাটফর্মে কাজ করতে পারবে। মা শারদা বলেছিলেন কথা বই তো নয়, কথাই তো বলেছে, তাতে কি যায় আসে, কিন্তু কথাটাকে যদি সঠিকভাবে রিপ্রেজেন্ট করা না যায় তাহলে সেই কথাই কিন্তু ব্রহ্মাস্ত্র হিসেবে উপস্থাপিত হয়। অর্থাৎ আপনাকে আমি কিভাবে কথাটা বলছি এটা থিয়েটারে শেখানো হয়, আবৃত্তিতে শেখানো হয়। ফলে একটা দুর্গা তুমি কেমন আছো, এই কথাটাকে দুর্গা তুমি কেমন আছো, এই কথাটা দুর্গা তুমি কেমন আছো, এভাবে যদি বলি দুর্গা খেপে যাবে, আমাকে মারতে আসবে। তো বিষয়টা এরকম ধরনের। তো দুর্গার কাছে আবৃত্তিটা একটা ভালোবাসার জায়গা, কিন্তু আমাদের কাছেও এটা অবশ্যই ভালো লাগার জায়গা। আজকের এই আড্ডা আমরা ভীষণভাবে উপভোগ করলাম, জানি না দুর্গার কতটা ভালো লেগেছে। আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। দুর্গা, আমরা আর কি শুনবো আজকে? আর একটা কবিতা শোনাবো, এটা একটু প্রতিবাদী ধরনের কবিতা, বীরেন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, রাস্তা কারোর একার নয়। এটা খুব পরিচিত, আমার একটা ভালো লাগার কবিতা। মানে ধর্ম যখন বিজ্ঞানকে বলে হ্যাঁ রাস্তা ছাড়ো। এবার এইখানেই আমি আরো একটা কথা যোগ করে দিই, যে কথা আবৃত্তি এগুলো নিয়ে কথা হচ্ছিল। অনেকেই বলে যে আবৃত্তি মানেই তো সুর দিয়ে বলতে হবে, আবৃত্তি মানেই তো অনেক কায়দা কানুন আছে। এবার আমি নিজে যখন আবৃত্তি করি, আমি কোনোদিনও আজ পর্যন্ত সুর দিয়ে কবিতা বলিনি বা আবৃত্তি করিনি। আমার মা বলতেন তোমার কথা কখন কবিতা হয়ে যাবে মানুষ যাতে সেটা বুঝতে না পারে। সুতরাং কথা আর কবিতার মধ্যে যে মেলবন্ধনটা, আমি চাই আজীবন সেটা টিকে থাকুক। ঠিক। এবার এটা শোনাই, রাস্তা কারোর একার নয়, ছোট একটা কবিতা, কিন্তু খুবই এটা একটা মানে গুরু অর্থ আছে, খুব প্রাসঙ্গিক। ধর্ম যখন বিজ্ঞানকে বলে রাস্তা ছাড়ো, বিজ্ঞান কি রাস্তা ছেড়ে দেয়? পোপের ভয়ে দেশান্তরী হয়েছিলেন লিওনার্দো দা ভিঞ্চি। সারাদিন একটা অন্ধকার ঘরের মধ্যে পায়চারি করতেন গ্যালিলিও গ্যালিলেই। তাকে পাহারা দেবার জন্যে বসে থাকতো একজন ধর্মের পেয়াদা, যার চোখের পাতা বাতাসেও নড়ত না। বিজ্ঞান কি তখন থেমেছিল? তীর্থের পাণ্ডাদের হই হই, তাদের লাল চোখ কি পেরেছিল পৃথিবীকে বেঞ্চের ওপর দাঁড় করিয়ে সূর্যকে তার চারিদিকে ওঠবস করাতে? ধর্ম যত দিন দুঃখী মানুষকে বেঁচে থাকার সাহস দেয়, ততদিন রাস্তা নিয়ে কারো সঙ্গে তার ঝগড়া থাকে না। রাস্তা কারো একার নয়, রাস্তা কারোর একার নয়, বরং তাকেই একদিন রাস্তা ছাড়তে হয় যার স্পর্ধা আকাশ ছুঁয়ে যায়। বিজ্ঞান যখন প্রেমের গান ভুলে ভাড়াটে জল্লাদের পোশাক গায়ে চাপায়, আর রাজনীতির বাদশারা পয়সা দিয়ে তার ইজ্জত কিনে নেয়, তার গলা থেকেও ধর্মের ষাঁড়েদের মতোই কর্কশ আদেশ শোনা যায়, রাস্তা ছাড়ো, নইলে। পৃথিবীর কালো সাদা হলুদ মানুষের গান, তাদের স্বপ্ন এক মুহূর্তে সেই চিৎকার শুনে থমকে তাকায়। তারপর যার যেদিকে রাস্তা, সেদিকেই মুখ করে তারা সামনে, আরো সামনের দিকে এগিয়ে যায়। কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না, কেউ কাউকে রাস্তা ছেড়ে দেয় না। যতদিন এই পৃথিবীতে গান থাকে, গানের মানুষ থাকে, স্বপ্ন থাকে। সত্যি তাই, খুব প্রাসঙ্গিক একটি কবিতা দিয়ে আজকে আমরা অনুষ্ঠানে শেষ করব। এতক্ষণ আমাদের এই প্রভাতী আড্ডায় আমাদের সাথে আমন্ত্রিত শিল্পী হিসেবে ছিলেন দুর্গা চট্টোপাধ্যায়। দুর্গাকে অনেক অনেক ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানে তুমি ছিলে। এসে খুব ভালো লাগলো আমার, খুব হ্যাঁ, অনেক গভীর, অনেক গুরুগম্ভীর আলোচনা হলো বলা যেতে পারে, কিন্তু আমরা ভালো ভালো কথাও বলেছি, কি বলেন? আপনারা ছিলেন তাই সাহস পেয়েছি বলার হয়তো। তো আগামী আসরে আবার দেখা হবে অন্য কোনো শিল্পীর সঙ্গে।
ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে বিদায় নিচ্ছি। ধন্যবাদ।